বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমরা আহমেদ মামুন একাডেমি লাইভ ক্লাসের রুটিন মোতাবেক আজকে আমি এটিএম মুজাহিদুল ইসলাম গণিত শিক্ষক তোমাদের পরিমিতি দশম শ্রেণীর সিলেবাসে যে পরিমিতির অংশ আছে 16.3 ও 16.4 অধ্যায় থেকে আমি কিছু সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা অনুসরণ করবে আর প্রত্যেকে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, যাতে আমরা যেগুলো আলোচনা করব সেটা যাতে তোমরা সাথে সাথে নোট করতে পারো। এখানে প্রথমত আমি 16.3 এবং 4 কথা বলতে গিয়ে প্রথমে আমি তোমাদের 16.3 কথা যদি বলি, এখানে তোমাদের যে টপিক্সটা আছে সেটা হলো বৃত্ত সংক্রান্ত। তো বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, তো বৃত্তের মধ্যে আমরা কি পাই, বৃত্তে আমাদের এখানে কি আছে আমরা একটু লক্ষ্য করি। দেখো, আমি তোমাদের এখানে একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তে ও হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে ব্যাসার্ধ, এ আর বি হচ্ছে এ থেকে বি পর্যন্ত এইটুকু অংশকে বলা হয় চাপ, যেটাকে আমরা এস ধরেছি। তাহলে এখান থেকে আমরা কি কি সমস্যা পেতে পারি, আর এখান থেকে এই সমস্যা আসলে আমরা কিভাবে সমাধান করব, তার সহযোগী হিসাবে আমাদের এই সূত্রগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা এখান থেকে যে ধরনের সমস্যায় আসুক না কেন ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারব। এখানে প্রথমত আমি বলতে চাচ্ছি যে তোমরা জানো যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি জানা থাকে, ব্যাসার্ধ আর হয়, তাহলে আমরা বৃত্তের পরিধি পাবো 2πr। এটা সূত্র আমাদের মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এখানে আমরা এই অনেক সময় যদি 2πr আমরা এটা একেবারে মানদারটা মুখস্থ রাখবো না। এখানে অনেক সময় যদি আমাদের ব্যাসার্ধটা আর এর পরিবর্তে অন্য কিছু দেয়া থাকে, যেমন যদি ব্যাসার্ধ এ বলতো, তাহলে আমাদের এখানে বৃত্তের পরিধির সূত্রটা আসতে হলো 2πa। এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় প্রশ্নে ব্যাসার্ধ বলে দিচ্ছে ডাইরেক্টলি, কিন্তু আমরা কিন্তু লিখলাম 2πr, তাহলে কিন্তু আমাদের এখানে একটা ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের মাথায় থাকতে হবে। আর আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ পরিধির সূত্র লিখি, তাহলে কিন্তু আমাদের প্রথমে পরিচয় দিয়ে দিতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ আর, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি হবে 2πr। আর যদি ব্যাসার্ধ এ হয় তাহলে আমরা বলবো পরিধি হবে 2πa। তাহলে আমরা পরিধির যদি একটা প্রশ্ন আসে আমাদের যে বৃত্তের পরিধি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তুমি বৃত্তের পরিধি নির্ণয় করো, তাহলে আমরা সূত্রটা লিখে আর এর মান বসায় দিব, আমরা পরিধি পেয়ে যাব। এখানে একটা অংশ আছে, দেখো, বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে কি বলছি, একটা এই যে পরিধির অংশ থেকে কোনো একটা অংশ যদি আমরা কেটে নেই, ছিন্ন করে নেই, এটাকে বলা হয় চাপ। তাহলে এইখানে আমাদের বৃত্তের চাপ হচ্ছে এ বি। তাহলে যদি আমাকে এরকম একটা প্রশ্ন আসে যে আমার ব্যাসার্ধ দেয়া আছে বৃত্তের, এখানে দেখো এই চাপ, আরেকটা কথা, এই যে চাপটা আছে এ বি, এই চাপ কেন্দ্রে যে একটা কোণ উৎপন্ন করেছে, দেখো এখানে এ ও বি, এই কোণটার নাম আমরা দিচ্ছি থিটা। তাহলে বৃত্তের চাপ দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, বৃত্তের এই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ দেয়া আছে। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন হতে পারে যে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটা সূত্র পেয়েছি, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে থেটা বাই এই যে কোণটা, এই কোণ হচ্ছে এখানে থিটা,
এই থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু পাই আর, এটা হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আরেকটা হচ্ছে যে বৃত্তকলা। বৃত্তকলা মানে বৃত্তের একটা অংশ, অর্থাৎ এই বৃত্তটার অংশ বলতে আমরা, দেখো এখানে একটা আমি গাঢ় দাগ দিয়েছি বৃত্তের, এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এই অংশটা দেখো একটা গাঢ় দাগ করা, তাই না? এখানে আসলে এই যে বৃত্তের চাপ থেকে, বৃত্তের চাপ একটা হচ্ছে এ বিন্দু, একটা প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি, এই দুইটা প্রান্তবিন্দু থেকে দুইটা রেখাংশ গিয়ে কেন্দ্রে যেই মিলিত হয়েছে, ফলে যে অংশটা ছিন্ন হলো এখানে, এটাই হলো বৃত্তের একটা কলা, অর্থাৎ বৃত্তকলা, অর্থাৎ বৃত্তের অংশ। তাহলে এই অংশটার যদি ক্ষেত্রফল চায় তাহলে আমাদের কি দরকার আছে? এখানে খেয়াল করে দেখো, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বলতে চাচ্ছি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু অনেক সময় কনফিউশনে পড়ে যাই, যে চাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার ক্ষেত্রফল। মনে রাখতে হবে থিটা বাই 180 ডিগ্রি পাই আর, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা বৃত্তের ক্ষেত্রফলটা চলে আসবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আমরা শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রথম অধ্যায়ের 16.3 আমাদের যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে যদি আমি এই জিনিসগুলো জানা থাকে, এই সূত্রগুলো যদি আমার জানা থাকে, তাহলে আমরা এইখান থেকে যে কোনো সমস্যা আসলে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। তোমরা এই সূত্রগুলো খাতায় নোট করে ফেলো। আমি এই অংশটুকুর কথা বললাম। এইখানে আরও কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন ধরো আমার এখানে একটা বৃত্তাকার মাঠ থাকতে পারে। তোমরা একটু তাকাও, যেমন বললো এখানে একটা বৃত্তাকার মাঠ, আমি এইখানে একটা বৃত্তাকার মাঠ আঁকলাম, মনে করো এটা একটা বৃত্তাকার মাঠ। তাহলে এই বৃত্তাকার মাঠের চারিদিকে মনে করো একটা পথ আছে বা রাস্তা আছে। যদি বৃত্তাকার মাঠটা এরকম হয়, মনে করো এটা একটা মাঠ, এই মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা, এটা দিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন হতে পারে। তাহলে এটা কিন্তু আপনার বৃত্তের উপরই নির্ভর করছে, বৃত্তের সূত্রের উপর নির্ভর করছে। বললো এই যে রাস্তাটা যদি এটা হয়, তাহলে রাস্তার ভিতরের এই অংশটা হচ্ছে পরিধি, এই ভিতরের পরিধি হচ্ছে এটা, আর বাহিরের পরিধি হচ্ছে এটা। কারণ আমাদের একটা প্রশ্নে দিয়ে দিল যে বৃত্তের ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি বেশি। যেমন ধরো বলে দিল বৃত্তের পরিধি থেকে বাহিরের পরিধি হচ্ছে 44 মিটার বেশি, এরকম বলে দিল, এত বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, আমার তাহলে পরিধি জানতে হবে। আমার এই বৃত্তের রাস্তার ভিতরের বলতে, বা রাস্তার ভিতরের অংশ যে এই বৃত্তটা, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমার এইটুক, এটা যদি আর হয়, আর এটা যদি বর্ধিত করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে মনে করো R1, এটা হচ্ছে বাহিরের, রাস্তার বাহিরের, এটা হচ্ছে ভিতরের। তাহলে আমি যদি এখন পরিধির সূত্র জানি যে বৃত্তের পরিধি কি, এই যে 2 পাই আর, তাহলে আমার এখানে রাস্তার ভিতরের যে পরিধিটা বলতে এটা যেটা বোঝাচ্ছে, সেটাকে আমি সূত্র লিখব 2 পাই আর। আর বাহিরের পরিধি কি দাঁড়াচ্ছে, তাহলে বাহিরের পরিধির বাইরে বলতে ব্যাসার্ধ হচ্ছে আমার এখান থেকে এইটুক, তাহলে আমার এখানে এটা হবে 2 পাই R1। তাহলে এই দুটার থেকে বিয়োগ করলে, অর্থাৎ কি বলছে, বাহিরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বেশি। তাইলে বেশিটা আমরা কিভাবে পারবো, বাহিরের পরিধির থেকে, এই যে বাহিরের পরিধি হচ্ছে এটা আর ভিতরের পরিধি হচ্ছে এটা, তাহলে বাহিরের পরিধি থেকে ভিতরের পরিধি বিয়োগ করলে আমরা এই বেশি হবে 44। তাহলে এই 44, এই সূত্রটা, এই মানে সমীকরণটা তৈরি করে আমরা এখানে এই রাস্তার প্রস্থটা পেয়ে যাবো, অর্থাৎ রাস্তাটা কতটুকু চওড়া পেয়ে যাব। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম শিক্ষার্থীরা, যে আমরা যদি এই সূত্রগুলো জানি, তাহলে আমরা এই যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারবো।
এটা গেল আমাদের বৃত্ত সংক্রান্ত যেই অধ্যায়ের তোমার সূত্রগুলো। এখন আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসুক আমরা এই সূত্রগুলো নির্ভর করেই সমস্যাগুলো সমাধান করতে পারব। এখন দ্বিতীয় পর্যায়ে যদি আমরা যাই, তাহলে বৃত্ত সংক্রান্ত ইনশাল্লাহ আমি আবারও বলছি যে বৃত্ত সংক্রান্ত সমস্যার সমাধান যদি আমাকে করতে হয় তাহলে আমার এই সূত্রগুলো যদি জানা থাকে তাহলে আমি এই সমস্যার সমাধানগুলো ইনশাল্লাহ করতে পারবো। এখন আমি আসব পরবর্তী চ্যাপ্টারে আমাদের যে সমস্যাগুলো আছে। এখানে ধরো আয়তাকার ঘনবস্তু, আরেকটা হচ্ছে ঘনক। কারণ আয়তাকার ঘনবস্তু বলতে আমরা কি বুঝি? আয়তাকার ঘনবস্তু যেমন ধরো আমার কাছে একটা এই যে আয়তাকার ঘনবস্তুর একটা চিত্র আমরা এঁকেছি। আয়তাকার ঘনবস্তু আসলে আমার হাতে একটা আয়তাকার ঘনবস্তু আমি প্র্যাকটিক্যালি এনেছি। দেখো, যেমন আমরা ইট দেখেছি, এটা একটা আয়তাকার ঘনবস্তু যার দেখো দৈর্ঘ্য থাকবে, প্রস্থও থাকবে, উচ্চতাও থাকবে। তাহলে এইটার দিকে তাকাও, আমরা এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা খেয়াল করো, যদি এটাকে আমরা দৈর্ঘ্য এই হিসাবে প্রকাশ করি, এই প্রস্থটাকে যদি আমরা বি ধরি আর উচ্চতাটাকে যদি আমরা সি ধরি, তাহলে দেখো যেখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, যে কোনো নামে প্রকাশ হতে পারে। যদি এল এম এন দিয়ে থাকে তা তো আমাদের কিছু আসে যায় না। তাহলে এখানে সূত্রটা কি হচ্ছে? কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে, সমগ্র তলের ক্ষেত্রফল তার মানে সমগ্র তল বলতে কি বোঝায়? এখানে কয়টা তল আছে? এখানে দেখো লেখা আছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC × C, অর্থাৎ A গুণ B। এইটা যদি আমি আয়তাকার ঘনবস্তু বলি তাহলে এটার কয়টা তল আছে? দেখো এই যে এটা হলো 1 নম্বর তল, এই দেখো এটা হচ্ছে 2 নম্বর, এটার নিচে আরেক, এটা হলো 2 নম্বর তল, এটা হলো 3 নম্বর, এর বিপরীতে যেটা আছে এটা হলো 3 নম্বর, এর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর। তারপরে দেখো এটা যদি 5 হয় তাহলে এটা হলো 6, অর্থাৎ প্রত্যেকটা তল আয়তক্ষেত্র এখানে আছে, এটা 2টা। তাহলে উপরেরটা আছে, নিচেরটা, এটা একই, তাহলে 2টা আয়তক্ষেত্র। এই সাইডে এই 2টা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র থাকে, এই দৈর্ঘ্য এলো প্রস্থ। আবার এই সাইডে এটা একটা আয়তক্ষেত্র, এলো দৈর্ঘ্য এলো প্রস্থ। তাহলে এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তল আছে। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি বলেছি দৈর্ঘ্য এ আর প্রস্থ হচ্ছে বি। আমার এটার ক্ষেত্রে এটার দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ বি হয়, তাহলে এ আর এলো প্রস্থ বি, তাহলে হইল এ বি। তাহলে আমার এখানে 2টা আয়তক্ষেত্র আছে না এরকম, এটা একটা এটা একটা, তাহলে 2টা আয়তক্ষেত্র হলে কী হবে? 2AB। ঠিক একইভাবে যখন আমি আবার এই আয়তক্ষেত্রটা নিব তাহলে এটার দৈর্ঘ্য কিন্তু এ, প্রস্থ হয়ে যাচ্ছে সি, উচ্চতাটা সি। তাহলে এইখানে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ A × C। তাহলে আমি A × C এখানে ক্ষেত্রফল পাবো, ঠিক এটার বিপরীতে আছে, ওইটা তো আরেকটা আছে, তাহলে আমি পাবো 2AC। এখন আমি যদি এইটা নেই তাহলে এটার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে B × C, তাহলে 2টা, এটা একটা এটা একটা, তাহলে হচ্ছে 2 × BC। তাহলে এই সমগ্র তল বলতে আমার 2 × AB +
এ বি প্লাস বিসি ইন্টু এসি। তাহলে আমি যদি এটাকে 2 কমন নিয়ে নিই তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রফলটাই আসে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন আমি এটার যদি আয়তনের কথা বলি, আয়তন কি আমরা জানি, একক 3 এককের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে সি। তাহলে আমরা দেখো আয়তন লিখেছি এ ইন্টু বি ইন্টু সি ঘন একক। তাহলে কর্ণের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল মুখস্থ রাখতে হবে, আয়তনের সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। তাইলে আমাদের এইখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমাদের অ্যান্সার করা সম্ভব, ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে আমাদের এইখানে আমাদের মেন জিনিস হচ্ছে সূত্রগুলো। এখন আমি যদি ঘনকে যাই, ঘনক কিন্তু একটু খেয়াল করো, এখানে যেমন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন, কিন্তু যখন একটা ঘনক নিব, তোমরা হয়তো লুডুর দেখেছো ছক্কা, যেটা ঠিক আমি এরকম একটা নমুনা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটার কিন্তু সবগুলো এখানে যেমন এটাতে যেমন ছিল প্রত্যেকটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, কিন্তু এইখানে খেয়াল করে দেখো এইখানেও 6টা তল, 1 নম্বর তল, 2 নম্বর তল, 3 নম্বর তল, 4 নম্বর তল, 5 নম্বর তল, 6 নম্বর তল, 6টা তল, 6টা তলই কিন্তু এক একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এ স্কোয়ার। আচ্ছা, আমি আগে ইয়েতে যাই, গণকের ক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্যে যাই আমরা, তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের এই সূত্রটি ছিল, ঠিক আমরা যদি আয়তাকার ঘনবস্তুর এই 3টা সূত্র মনে রাখতে পারি, তাহলে ঘনকের বেলায় কিন্তু আর টেনশন করার কিছু নেই। ঘনকের ক্ষেত্রে টেনশন করার কিছু নেই, শুধু আমরা এই যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন, কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তাহলে আমরা এ এ এ করব। তাহলে যদি আমাদের এখানে এরকম দাঁড়ায়, আমরা যদি 3টা জিনিস লিখতে চাই, তাহলে √ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা এই সূত্রটা দেখাচ্ছি, কর্ণ মানে গণকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা কি হচ্ছে, তাহলে কি হচ্ছে √3a স্কোয়ার। তাহলে এখন কি হচ্ছে √3 থাকবে, আর এর জন্য স্কোয়ার বেনিশ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের √3। তাহলে গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3। এটা কিন্তু আমাদের আলাদা মুখস্থ করার কিছু নেই, এটা জানা থাকলেই কিন্তু আমরা সেটা করতে পারব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে আবার আমরা যাই, সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা যাই, তাহলে এখানে কি আছে দেখো, এ গুণ এ, বি এ গুণ এ, সব এ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কি হবে 3a স্কোয়ার। খেয়াল করে দেখো আমাদের এইখানে যদি আমরা আবার এই জায়গায় যাই, এই সূত্রে যাই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি বলছি, ঘনকের ক্ষেত্রে সবই এ, অর্থাৎ একক আমার যদি এ হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আমার এইখানে সব জায়গায় এ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু এ গুণ এ প্লাস এ গুণ এ প্লাস এ গুণ এ। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 3a স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 6a স্কোয়ার। দেখো আমাদের ঘনকের 6a স্কোয়ার। তাহলে এবার আমি আয়তনে যাই, আয়তনে গেলে দেখো তো আমার আয়তন 1 এ গুণ এ গুণ এ, অর্থাৎ এ কিউব। তাহলে আমি বলতে চাচ্ছি শিক্ষার্থীরা, আমরা যদি এই বৃত্ত সংক্রান্ত সূত্রগুলো মনে রাখি, এই আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের এই সূত্রগুলো যদি আমি মনে থাকি, এইখানে আমার আয়তাকার ঘনবস্তুর সূত্রটা মনে রাখলেই কিন্তু ঘনক চলে আসতেছে। তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখা একটু সহজ। আর যদি এই সূত্রগুলো আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমাদের যে তথ্য দেওয়া থাকবে, তথ্যের মধ্যে এগুলো থেকে তথ্য দেওয়া থাকবে, আমরা শুধু মান বসায় দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। এইগুলো আমাদের মানে মোটামুটি তোমাদের এই অধ্যায়ের এই 2টা পোর্শনের সূত্রগুলো, যে বৃত্ত থেকে তারপরে তোমার
এই কী যেন বলে আয়তাকার ঘনবস্তু এবং আয়তাকার ঘনবস্তু এবং ঘনক, এই জিনিসগুলো যদি তোমরা একটু মাথায় রাখো, মুখস্থ রাখো, আমি আশা করি সূত্রগুলো তোমরা লিখেছ। এই সূত্রগুলো না লিখলে কিন্তু তোমাদের এইটা নিয়ন্ত্রণে থাকবে না, তখন তোমরা এটা করতেও পারবে না। শিক্ষার্থীরা, এবার আমি চলে যাব তোমাদের পরবর্তী চ্যাপ্টারের, যেটা হচ্ছে একটা বেলন। এই বেলনের বিষয়টা একটু খেয়াল করে দেখো। বেলন বলতে আমরা কি বুঝি? তোমাদের টিউবলাইট, এটা একটা বেলন। যেমন আমার হাতে দেখো, এই যে আমি আমার হাতে একটা বেলন, দেখো এটা কি অবস্থা দেখো। এই বেলনটা, এটাকে আমরা উপরে একটা বৃত্ত, এই নিচেও একটা বৃত্ত, তাহলে এটাকে বলা সমবৃত্ত ভূমিক বেলন। অর্থাৎ এই বেলনটার উপর এবং ভূমি দুইটাই কিন্তু আমার বৃত্ত, আর এইগুলো হচ্ছে আমার পৃষ্ঠতলটা হচ্ছে বক্রাকার। তাহলে আমরা চিত্রে দেখি এই যে বেলন আমরা এঁকেছি, এই বেলনের দেখো উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, দুইটা বৃত্ত কিন্তু সেম। তাহলে বেলনের ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ ভূমিটা কিন্তু বৃত্তাকার, ক্ষেত্রফলটা কি? স্কয়ার। সেখানে বলতে হবে কিন্তু যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর হয়, তাইলে আমাদের ভূমির ক্ষেত্রফল হবে, আর বৃত্তের ক্ষেত্রফল হবে 2πr²। বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তাহলে আমাদের এইখানে বেলনের উপরের অংশটাও বৃত্ত, নিচের অংশটাও বৃত্ত। তাইলে আমরা যখন ভূমির ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পেলাম, তার মানে বেলনের ভূমির ক্ষেত্রফল পেলাম। এখন প্রশ্ন হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি? এই যে বক্রপৃষ্ঠ বলতে, এই যে আমার হাতে যেই বেলনটা আছে, এটা ফ্রি বেলন। এখানে চিত্রে আমরা ওইভাবে দেখাতে পারবো না, এই জন্য এটা দেখালাম। বক্র হচ্ছে যে এটা হচ্ছে বক্রতল, এই তলটা। এই বক্রতলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাবো? বক্রতলের ক্ষেত্রফলটা পাবো, খেয়াল করো, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমির পরিধি, ভূমি মানে কি? বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি আমরা শিখেছি 2π, আর আমাদের এখানে পরিধি ব্যাসার্ধ কিন্তু আর আমরা বলেছি। তাহলে ভূমির পরিধি হচ্ছে 2πr, 2πr। আর বক্র কি বলবো? উচ্চতাটা কি? এই যে উচ্চতাটা আমরা বলেছি এইচ, অর্থাৎ এটার উচ্চতাটা হচ্ছে এইচ, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে ভূমির পরিধির সাথে এই উচ্চতা গুণ করলে, ভূমির পরিধিকে উচ্চতা দ্বারা গুণ করলে আমরা পাবো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এই বক্রতল প্লাস ভূমির ক্ষেত্রফল, এই দুইটা মিলে হবে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে? πr/h হচ্ছে পরিধি, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা ভূমি এই বেলনের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr × h। এবার সমগ্রতলের ক্ষেত্রফল যদি আসে, সমগ্রতলের ক্ষেত্রফল বললে আমাদের কি লাগবে? আমাদের এইটাতে কয়টা পার্ট আছে? 3টা পার্ট। এক, ভূমি বলতে একটা বৃত্ত, এই অংশ আর একটা বৃত্ত। তাহলে 2টা বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে যোগ হবে এই আমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা লিখেছি সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr², মানে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে 2টা হলে 2πr², তার সাথে যোগ হবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি? 2πr/h। এই দুইটা যোগ করে সূত্রটা আমাদের এইভাবে রেডি আছে, 2πr ইন কমন নিলে এখান থেকে r+h, এই হচ্ছে আমাদের স্টাবলিশড সূত্র। তারপরে আসছে আয়তন। আয়তন কি? আয়তন হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা কিন্তু এখানে একটা ক্ষেত্রফল পেয়ে গেছি। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর উচ্চতা হচ্ছে এইচ। এই জন্য বলছে আয়তন, এই সিলিন্ডারের বা বেলনের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ পেয়ে গেলাম, আর উচ্চতা হচ্ছে এটা। তাহলে এই বেলনের আয়তন হচ্ছে πr²h। এই সূত্রগুলো হচ্ছে আমাদের এই দুটো চ্যাপ্টারে আমরা এই
অংশগুলো পেলাম। একটা পেলাম বৃত্ত সংক্রান্ত, আরেকটা পেলাম আয়তাকার ঘনবস্তু, আরেকটা পেলাম ঘনক, আর পেলাম বেলন। এই 4টা মানে জিনিস তোমাদের এই 2টা অধ্যায় আছে। তাহলে এই সূত্রগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমি আশা করি তোমরা সূত্রগুলো লিখে ফেলেছ। যারা লিখোনি সূত্রগুলো লিখে ফেলো, এবং এই সূত্রগুলো কিন্তু এমনিতে মুখস্থ হবে না, তোমরা যখন প্র্যাকটিস করবে, লিখবে, আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যেই জিনিসগুলো আলোচনা করলাম, অনেক গাণিতিক সমস্যা আছে, কিন্তু আমরা একটা গাণিতিক সমস্যা আজকে করব, ইনশাআল্লাহ সুযোগ পেলে আবার আলোচনা করব। এখানে আমি একটা সমস্যা আলোচনা করছি। দেখো, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 18 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এর উচ্চতা 5 সেন্টিমিটার। এখানে আরেকটা তথ্য দিয়েছে যে প্রতি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এগুলো আমার উদ্দীপকের কথা। এখানে বলা হয়েছে যে ক নম্বরে 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থীরা, এইখানে কিন্তু আমাদের প্রশ্নটা অন্যরকমও থাকতে পারত। আমি এতটুকু যা বলছিলাম, মনে করো এইখানে আমাদের বলল যে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা বৃত্তের পরিধি নির্ণয় করো, অথবা বলল যে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি নির্ণয়, বা এইরকম প্রশ্ন থাকতে পারে। তো আমরা এখানে যেটা বলছে সেটা আমরা সমস্যার সমাধান করব। তাই এখানে 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের ক্ষেত্রফল, তাহলে আমরা কিন্তু ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করে বলেছি। এখন আমরা যে এই ঘনকের সূত্র শিখেছিলাম একটু আগে, যে ঘনকের সূত্রটা কি, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল শিখেছিলাম, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল শিখেছিলাম 6a স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, ধার দেওয়া আছে। তাহলে আমরা যদি ঘনকের ধার, তাহলে আমরা যদি লিখি যে ক নাম্বার, শিক্ষার্থীরা এখানে আমাদের একটু ভুল হয়, খেয়াল করো। এইখানে আমরা শুধু ক লিখি, প্রথমে ক লিখি না। যেমন এখানে আমার এই প্রশ্নটা মনে করো এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক বা 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক আছে মনে করো। তাহলে আমরা প্রথমে লিখি 9 নং প্রশ্নের উত্তর ক, অনেক একেবারে কেউ ডিটেলস লিখি, আবার কেউ সংক্ষেপে লিখি। তাহলে আমরা এখানে সেটা লিখলাম 9 ক, সংক্ষেপে লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে যখন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে যাব, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা কি শিখেছি, তোমরা নিশ্চয়ই লিখে রেখেছ। তাহলে আমরা এখানে ধরি, মনে করি ঘনকের ধার a = 5 সেন্টিমিটার। আমি সংক্ষেপে করানোর চেষ্টা করছি। তাহলে ঘনকের ধার a = 5 সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন বলো, আমরা যে সূত্রটা শিখলাম ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি, তাহলে আমরা এটা জানি যে আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি জানি 6a স্কোয়ার বর্গ। এটা একক লিখতে পারি প্রথম, যেহেতু আমরা মান লিখি নেই, অথবা লিখা যায় এই সেন্টিমিটার। তাহলে আমরা এখানে a 6 ইন্টু এর মান কত পেয়েছি, এর মান বলা আছে 5, তার উপর স্কোয়ার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। একক যাতে ভুল না হয় আমরা এটা মাথায় রাখবো। তাহলে আমাদের মান বসায় দিলে কি হচ্ছে, আবার ক্যালকুলেশন 6 ইন্টু 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আবার ক্যালকুলেটর তোমরা ব্যবহার করবে, 150 বর্গ সেন্টিমিটার।
তাহলে আমরা এখানে তোমরা অনেক সময় এইভাবেই রেখে দাও। আসলে সৃজনশীলের ক নাম্বার কিন্তু একটা সম্পূর্ণ সমস্যা, এটা সম্পূর্ণ সমস্যার সমাধান যখন তুমি করবে অবশ্যই তার অ্যান্সার লিখবে অথবা নির্ণয় মান, অন্ততপক্ষে এইখানে অ্যান্সার লিখে দাও তাতেও হবে, কিন্তু তোমরা কিন্তু কিছুই লিখো না, এইভাবে লিখে দাও, তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ অঙ্কের অ্যান্সার মানে হচ্ছে ইতি। চিঠিপত্রে যেমন আমরা ইতি লিখি, বিনীত লিখি, অর্থাৎ এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমাদের এই ইতিটা লিখতে হবে, অ্যান্সার লিখে দিবা বা নির্ণয় মান এটা লিখে দিবা। তাহলে আমাদের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা যাব খ নম্বরে। খ নম্বর সমস্যার সমাধান, সমস্যাটা কি বলা হয়েছে আমাদের এখানে? খ নম্বর এই জায়গায় আমার একটু আপত্তি আছে, বরাবরই একটু আপত্তি আছে তোমরা যেটা লিখো তার উপরে। এইখানে তোমরা শুধু লেখো খ। আরে বাবা, তুমি যে খ লিখলে, এখন আমি স্যার তুমি একটা পৃষ্ঠার মধ্যে আর একটা অঙ্ক করতে গিয়ে তুমি একাধিকবার কাটাকাটি করেছো, অথবা এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা গিয়েছো, এখন তুমি পরেই লিখলে খ। এখন স্যার কত নম্বরের খ বুঝবে এটা বলো তো? তখন স্যার আবার খাতার পৃষ্ঠা উল্টাইতে হয়, দেখি তো এটা কয় নাম্বার অ্যান্সার করেছে। এই ভুলটা করবে না। একটু কষ্ট হলেও আমি এখানে 9 দিয়ে খ লিখলে তাহলে স্যারের আর বুঝতে অসুবিধা হবে না যে এটা 9 নম্বরের খ। এই ভুলটা কিন্তু আমরা করি, এটা যাতে আমাদের না হয় এদিকে আমরা খেয়াল করব। এখন আমাদের খ নম্বরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো। খ নম্বরের বলা হয়েছে পাইপের লোহার ওজন নির্ণয় করো। অনেক সময় পাইপের লোহার কথা না বলেও শুধু বলে পাইপের ওজন নির্ণয় করো। তো এইখানে আমাদের বিভ্রান্তিকর বা দ্বিধা বোধ করার কিছু নাই, ইয়াতে আসার কিছু নাই। অর্থাৎ পাইপের লোহার ওজন বলতে এই যে আমার হাতে পাইপ, এর একটা পাইপ, তো এই পাইপের ওজন মানে কি? এই পাইপের যে লোহার ওজন দিলে লোহার ওজন যেটা সেটাই, তাহলে আমাকে লোহা না বললেও আমি লোহার ওজনই বের করব। তাহলে এখন আমি কাজটা কিভাবে করব? এখানে আমাদের তথ্যটা হচ্ছে কি দেখো, উদ্দীপকে বলা আছে একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 18 ও 20 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে এটা আছে দেখো, ব্যাস বলতে এটার দিকে তাকিয়ে দেখো, এখানে আমাদের কিন্তু এই অংশ, এটা কিন্তু পুরো তো লোহা, এটাই তো লোহা। তাহলে যখন ভিতরের ব্যাস বললো, ভিতরের ব্যাস বলতে আমরা এই ভিতরের অংশ থেকে ভিতর থেকে ভিতর এইটুক, আর যখন বাইরের ব্যাস বলছে তখন এই বাহির থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু বাকি থাকে। তাহলে আমরা সূত্রটা প্রথমে কি করব, এই ভিতরের পাইপের এই ভিতরের আয়তন বের করব, তারপরে বাইরের আয়তন বের করব। তাহলে আমরা ভিতরের আয়তন যদি লিখি, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস 18 সেন্টিমিটার। সুতরাং পাইপের ভিতরের ব্যাসার্ধ আমরা যদি ব্যাসার্ধ বলি তাহলে 18/2 সেন্টিমিটার, তাহলে কত হলো? 9 সেন্টিমিটার। এটাকে আমরা R1 ধরে নিতে পারি, এটাকে আমি ধরে নিচ্ছি R1, এটা ধরি R1। অথবা আমরা ভিতরে ব্যাসার্ধ R1 এটা ধরে নিতে পারি, এখানেও কোনো অসুবিধা নেই। তাহলে অর্থাৎ আমরা R1 পেলাম, ভিতরে ব্যাসার্ধ R1 পেলাম 9 সেন্টিমিটার। আবার পাইপের বাইরের ব্যাস সমান হচ্ছে
20 সেন্টিমিটার। তাহলে সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধ কি হবে 20/2 সেন্টিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে আমি ধরে নিলাম R2, এটাকে ধরি আমি R2। তাহলে অর্থাৎ আমি কি পেলাম R2 অর্থাৎ বাইরের ব্যাসার্ধ পেলাম 10 সেন্টিমিটার। এটা আমরা একবারও লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমি পরিষ্কারের জন্য লেখার চেষ্টা করলাম। তাহলে আমি ভিতরের ব্যাসার্ধ পেলাম R1, অর্থাৎ এই যে আমার পাইপটার এই ভিতরের ব্যাসার্ধ অর্থাৎ এই সাইড থেকে এই সাইড ভিতরের অংশের ব্যাসার্ধ পেলাম R1 9, আর বাহিরের অংশ বলতে আমি এই থেকে শুরু করে এই যে কালো অংশটা দেখা যাচ্ছে এই সাইড থেকে এই পুরোটা ওইটা হচ্ছে ভিতরের বলতে এইখান থেকে এইটুক, আর বাহিরের অংশ বলতে এই জায়গা থেকে বাইরের অংশ পর্যন্ত এইটা হচ্ছে আমাদের R2। তাহলে এখন R1 পেলাম 9, R2 পেলাম 10। নোট করো, এটা খাতায় রাখো, আমি জিজ্ঞেস করব, না পারলে কিন্তু বুঝতেই পারছো যে তোমাদের মনোযোগী কোথায়, আমি বুঝতেও পারবো। তাহলে R1 পেলাম 9, R2 পেলাম 10। খালি মাথা নাড়ালে হবে না, না বুঝে খালি মাথা নাড়াচ্ছ দেখতে পাচ্ছি আমি, না বুঝে মাথা নাড়াবে না। তাইলে আমি এখন বা বৃত্তের আমার এই যে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ পেয়েছি কত 9। তাহলে আমি আবার বৃত্তের ভিতরের পরিধি বের করে ফেলি, পরিধি আয়তন। তাহলে পাইপের ভিতরের আয়তন কি হবে সূত্রটা, এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, আমাদের উচ্চতা আমাদের এখানে বলে দিয়েছি কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এককের কোনো পরিবর্তন নাই। অনেক সময় এইখানে এই উচ্চতাটা 5 সেন্টিমিটার না দিয়ে আমি মিটার করে দিই, তাহলে এটাকে তোমরা মিটার লিখো, সেন্টিমিটার না। এই যে এটাকে আমি শেষ করে দিলাম 5 মিটার তোমাদের। তাহলে যদি 5 মিটার বলে, আগে দেখো আমরা পেয়েছি সেন্টিমিটার একক, এখানে আছে মিটার একক, তাহলে আমাদের একক কিন্তু একরকম হয়নি, তাহলে আমাদের এককটা একরকম করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব উচ্চতা, পাইপের উচ্চতা = 5 মিটার। এখন এটা কিন্তু এককের সাথে আমাদের মিলল না, সেন্টিমিটার হলে ঠিক ছিল, এই জন্য আমি এটা মিটারকে কী করতে হবে সেন্টিমিটারে নিতে হবে, একক একই রকম করতে হবে। তাহলে 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এখানে আমি বলে দিব যেহেতু 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, এবার আমি এইখানে কি পেলাম, তাহলে এটা পেয়ে গেলাম 500 সেন্টিমিটার। তাহলে আমার একক এবার সেম হলো। আগে কিন্তু এটা যদি সেন্টিমিটার থাকতো আমাদের টেনশন ছিল না, শুধু 5 হলেই চলতো, কিন্তু আমি এটা মিটার করে দিলাম। তাহলে এই জন্য আমাকে এটা মিটার থেকে সেন্টিমিটার আনতে হবে, একই রকম এককে আনতে হবে। তাহলে এবার আমরা ভিতরের আয়তন বের করব, পাইপের ভিতরের আয়তন এবং বাইরের আয়তন দুটো আমরা বের করব। তাহলে সুতরাং পাইপের ভিতরের আয়তন, সূত্রটা কি শিখেছিলাম একটু আগে, এই যে আমরা আয়তন শিখেছি, এই যে πr²h, πr² শিখেছি, বেলনাকৃতি বা সিলিন্ডার আয়তন বা বেলনাকৃতি সিলিন্ডার পাইপ, এগুলো কিন্তু বেলনাকৃতি। তাহলে বেলনাকৃতি সিলিন্ডারের আয়তন বা পাইপের আয়তন হচ্ছে এইটা। তাহলে আমাদের এখানে হচ্ছে πr², বলতে আমাদের কি আর কি পেয়েছিলাম 9, তাহলে ইন্টু 9² ইন্টু এইচ হচ্ছে 500 বর্গ সেন্টিমিটার।
তাহলে আমরা এটা গুণ করলে কি পাবো, আমি এটা এইভাবেই রেখে দিতে চাই, তাহলে ক্যালকুলেশনটা একটু মানে হবে। অথবা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করছো করে একবারও ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারো, আর নইলে তোমরা এইভাবেই রেখে দাও, পাই এইভাবেই রেখে দাও, ক্যালকুলেশন এইভাবেই রেখে দাও। আমরা পরে একবারে করব ক্যালকুলেশনটা। আয়তন হবে, সরি এককটা হবে এখানে ঘন একক, ঘন সেন্টিমিটার, যেহেতু আমাদের আয়তনের একক হচ্ছে ঘন একক, হ্যাঁ 3টা একক গুণ, এই জন্য ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে বর্গ আর ঘনের ক্ষেত্রে হবে ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে রেখে দিই এবং এবার পাইপের বাইরের আয়তনটা বের করি। বাইরের আয়তন বলো কি ছিল, পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ কত ছিল যেন 10, তাহলে 10 স্কোয়ার ইন্টু এইচ মানে আমাদের 500 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এই বাহিরের, এবার তোমরা এটার দিকে তাকাও, আমরা যদি এই বাহিরের আয়তন থেকে যদি ভিতরের আয়তন বাদ দিই তাহলে কিন্তু আমরা লোহার আয়তন পেয়ে যাব। যে বাইরের আয়তন হচ্ছে পুরোটা আর ভিতরের আয়তন হচ্ছে ভিতরের অংশটুকু, তাহলে বাহিরের সম্পূর্ণটা থেকে যদি আমি ভিতরের অংশটা বাদ দিই তাহলে আমি লোহার আয়তন পেয়ে যাব। তাহলে আমরা এনে লিখতে পারি যে সুতরাং লোহার আয়তন কি করব, এবার আমরা 5 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 500 থেকে বিয়োগ করব 9 স্কোয়ার ইন্টু 500, এটা এত ঘন সেন্টিমিটার। এখন আমি এটা কেন করলাম, যে কাজটা আমি দুইবার করতে চাই নাই। এখানে দেখো পাই ইন্টু 500 যদি আমি কমন নিয়ে নেই তাহলে আমাদের এখানে থাকবে 100, 9 স্কোয়ার মানে 100 আর হলো 81। আমাদের ক্যালকুলেশন একটু ছোটো হবে, এখানে যদি আমি বারবার পাই এটা বর্গ করে কাজটা করি তাহলে আমার কাজটা দুইবার হয়ে যায়। আমি চাচ্ছি এটা একবারে করার জন্য, তাহলে আমাদের একটু কাজটা সহজ হবে। এবার তুমি পাই ইন্টু 500 ইন্টু এটা 100 থেকে 81 গেলে কত থাকে, কত 19 ঘন সেন্টিমিটার। এখন তুমি এটা গুণ করে দাও 3.1416, এটা আমরা জানি, ইন্টু 500 ইন্টু 19 এত ঘন সেন্টিমিটার। তাহলে এইখানে আমাদের রেজাল্ট আসবে কত, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো, আমাদের রেজাল্ট আসতেছে 29845.2 ঘন সেন্টিমিটার। এইখানে একটা প্রায় লিখতে হবে। শিক্ষার্থীরা তোমরা জানো যে যেখানে পাইয়ের মান ব্যবহার হবে সেখানেই কিন্তু প্রায় লিখতে হবে, এটা কিন্তু তোমাদের নির্দেশনা আছে, যেখানে পাই ব্যবহার আছে সেখানে। তাহলে আমরা লোহার আয়তন পেয়ে গেলাম এত। তাহলে লোহার আয়তন যদি এত হয়ে যায়, এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের প্রশ্নে বলা হয়েছে লোহার পাইপের ওজন নির্ণয় করো। তাহলে লোহার পাইপের ওজন বের করতে গেলে কিন্তু আমাদের আর একটু কাজ যেতে হবে। আমরা লোহার আয়তন পেয়েছি, এখন এই আয়তনের ওজন কত সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা আয়তন যেহেতু পেয়ে গেলাম, এখন আমাদের প্রশ্নে দেখো লেখা আছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলে দিয়েছে। বুঝা যায়? তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম। তাহলে আমাদের এইটা হচ্ছে, এই লোহার আয়তন হচ্ছে এত। তাহলে আমরা এখন বলি যে তাহলে দেওয়া আছে কি, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত আছে, 7.2 গ্রাম।
তাহলে সুতরাং আমাদের কত ঘন সেন্টিমিটার আছে এটা, তাহলে আমরা লিখব সুতরাং 28945.2 ঘন সেন্টিমিটার লোহার ওজন। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করব 29845.2 গ্রাম। তাহলে এটাকে ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো 214,885.44 গ্রাম। আমরা যদি লোহার ওজন কত গ্রাম বলে দিত তাহলে আমরা এটা লিখে দিতে পারতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কেজিতে আনা যায়, মানে 1000-এর উপরে থাকলে 1000 গ্রামে 1 কেজি। তাহলে আমরা এটাকে 1000 দিয়ে যদি ভাগ করে দিই, ডিভাইডেড বাই 1000, তাহলে এটা হয়ে গেল কেজি। এখানে প্রশ্নটা অনেক সময় এরকম থাকতে পারে যে লোহার পাইপের ওজন কত কেজি, তাহলে কিন্তু আমরা বাধ্য এইটুক করার জন্য। তাহলে আমরা এটা দ্বারা 1000 দ্বারা ভাগ করলে এটা কেজি হয়ে যাবে। তাহলে আমরা কেজি পাচ্ছি 214.89 কেজি প্রায়। এটাই হলো আমাদের লোহার নির্ণয় ওজন। আমরা পেয়ে গেলাম আমাদের খ নম্বরের অ্যান্সার, নির্ণয় ওজন এত কেজি। এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার। এবার আমরা গতে যাব। গ নম্বরে আমাদের কি বলা আছে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। আমি তোমাদের আবারও বলছি, এইখানে নাম্বারিং করতে গিয়ে আমরা যেটা বলেছিলাম শিক্ষার্থীরা, আমরা একটু এটা মাথায় রাখবো। আমি তোমাদের বারবার বলছি এই জিনিসটা একটু আমাদের ভুল হয়, স্যাররা পরে মানে একটা ইয়ের মধ্যে পড়ে যায়, অস্বস্তিকর অবস্থায় খাতার মূল্যায়ন করতে গিয়ে। তোমরা এই জিনিসটা ভুল করবে না আশা করি, যে অবশ্যই ক খ লেখার আগে কত নম্বরের ক কত নম্বরের খ এই জিনিসটা আমরা অবশ্যই উল্লেখ করে দিব। তাহলে আমরা যখন গ নম্বরের অ্যান্সার করব, আমরা এইখানে গ লিখব, কিন্তু কত এর গ। আমি আবারও বলছি, এই গ লেখার আগে 9টা লিখে দিব বা যত নাম্বারে আছে, শুধু গ লিখব না। এটা আমি বারবার তোমাদের জ্ঞাতার্থে বলছি। আর নাম্বারটা অবশ্যই সাইডে না লিখে এরকম উপরে লিখবে। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা এবার কোথায় যাব? আমাদের বলা হয়েছে পাইপটিকে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের দণ্ডে পরিণত করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই যে বেলনটা আছে এটাকে আমরা গালাবো। এটাকে গালাইলে কী হবে? লোহাগুলো সব গলে যাবে, নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটা নীরের দণ্ড বানাবো। নীরের দণ্ড মানে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। দেখো আমি তোমাদের জন্য একটা দণ্ড এনেছি, যদিও দণ্ডটা ছোট। এটাকে গালালে, বড় একটা গালালে যে লোহাটুকু গলে যাবে, এটাকে দিয়ে আমরা এইটুকুই একটা দণ্ড বানালাম মনে করো। এই দণ্ডটা দেওয়া নীরের, ফাঁকা নাই। এই দণ্ডটার দৈর্ঘ্য বের করতে বলছে, কিন্তু একটা খেয়াল করো, এই দণ্ডটাও কিন্তু বেলনাকৃতি। তাহলে এইটা যদি আমি এটার দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে এটার মতো এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমার এখানে কি পেলাম? আমাদের এটা বের করার জন্য আমরা কি পেলাম? তাহলে এইখান থেকে যে লোহা পেয়েছি, এই লোহা দিয়ে তো এটা তৈরি হয়েছে। তাহলে এই লোহার পরিমাণটা কতটুকু হবে? এইখানে যেই লোহা ছিল তাই। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে কি নিতে পারি? যে আমরা এনে লিখতে পারি যে খ থেকে আমরা পেয়েছি উদ্দীপকের আলোকে খ থেকে পাই বা প্রাপ্ত লোহার আয়তন, পাইপের লোহার আয়তন আমরা কত পেলাম? পাইপের লোহার আয়তন পেয়েছি হলো 29845.2
45.2 ঘন সেন্টিমিটার, এটা আমরা পেয়েছি। তাহলে যেহেতু এই লোহা দিয়েই আমি নীরের দণ্ডটা তৈরি করেছি, তারা বলেছে 20 এটা গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নীরের দণ্ডে তৈরির কথা হলো, তার মানে যে দণ্ডটা আমি পেয়েছি এই দণ্ডটার লোহার আয়তনও কিন্তু তাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, আরও যদি লিখে দাও তোমরা, যেহেতু কথাটা লিখে দাও তাহলে আরও ভালো হয়। প্রশ্ন মতে নীরের দণ্ডের আয়তন বা লোহার আয়তন যদি বলো অসুবিধা নাই, নীরের দণ্ডের আয়তন কি হবে 29845.2 ঘন সেন্টিমিটার হবে। তাহলে আমরা নীরের দণ্ডের আয়তন পেয়ে গেলাম। তাহলে নীরের দণ্ডটা কিন্তু আমি আবারও বলছি, নীরের দণ্ডটা কিন্তু বেলনাকৃতি। তাহলে বেলনাকৃতি দণ্ডের আয়তন তো আমরা বের করতে সূত্র শিখেছি। কি লাগবে এখানে আমাদের? লাগবে হলো নীরের দণ্ডের উচ্চতা লাগবে আর ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা এইখানে ব্যাসার্ধ তো তারা বলে দিয়েছে, এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখি, দেওয়া আছে কি ব্যাসার্ধ, তুমি ব্যাসার্ধ কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর এখন আমি উচ্চতা জানি না, উচ্চতা তো দেয়া নেই, আমাকে বের করতে বলছে এই দণ্ডের দৈর্ঘ্য। আসলে দণ্ডের দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমি ধরে নিচ্ছি যে মনে করি দণ্ডটি দৈর্ঘ্য বা উচ্চতা h = h, এটা তো আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম, উচ্চতা ধরে নিচ্ছি আমরা h। তাহলে h বা তুমি যে কোনো জিনিস ধরে নাও, কোনো সমস্যা নাই, এ ধরতে পারো, যে R3 R1 R2 ব্যবহার করেছি, 3 ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, আমরা দণ্ডটার ব্যাসার্ধ পেয়ে গেছি, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেছি, আর হচ্ছে তোমার উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমাদের আয়তন বের করতে কী লাগে? পাই r²h, মানে ব্যাসার্ধ আর উচ্চতা। তো আমরা দুইটাই পেয়ে গেলাম। তাহলে তুমি এখন আমরা সুতরাং লিখতে পারি যে সুতরাং দণ্ডটির আয়তন, সুতরাং নীরের দণ্ডের আয়তন কি হবে? পাই r² বলতে 6² আমরা একবারে লিখতে পারি, কোনো সমস্যা নাই, ইন্টু h এর মান তো আমি জানি না। তাহলে আমি কি লিখলাম? এটা 36 পাই h, এটা কি ঘন সেন্টিমিটার। কিন্তু শিক্ষার্থীরা আমরা কিন্তু এই নীরের দণ্ডের আয়তন কিন্তু আমরা পেয়ে গেলাম। নীরের দণ্ডের আয়তন কিন্তু আমরা পেয়েছি 29, আমরা আগে বের করে রেখেছিলাম, যেহেতু ওই সিলিন্ডারের আয়তন, পাইপের লোহার আয়তন আর আয়তন সমান ছিল, আমরা যুক্তিতে বলেছি প্রশ্ন অনুযায়ী। তাহলে আমাদের এখানে কি আসতেছে? তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে এই 36 পাই h = হচ্ছে আমরা কি পেয়েছিলাম? 29845.2, এটা আমরা পেয়েছি। তাহলে এখন h এর মান আমরা পেয়ে যাব, h = হবে 29845.2 ডিভাইডেড বাই 36 ইন্টু পায়ের মান কত? 3.1416। আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করে ফেলব। এটাকে ভাগ করলে পাবো আমরা 263.89 প্রায়। এইখানে কিন্তু আমরা একক লিখব না,
আমরা কিন্তু এখানে কিছু কিছু টেকনিক্যাল ত্রুটি আমরা করি। আমি কিন্তু এটাকে সমীকরণের সমাধান করছি, এখানে কিন্তু একক লেখা যাবে না। আমরা অনেকেই এখানে একক লিখি, স্যারেরাও নাম্বার দিয়ে দেয়, আমি জানি না ব্যাকেলই দেয়, কিন্তু খেয়াল করলে কিন্তু তোমার এখানে নাম্বার কাটা যাবে। এখানে কিন্তু একক থাকবে না, এখানে এইচের মান আমরা বের করেছি। তাহলে এইচ আমরা কি ধরেছিলাম? দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং দণ্ডটি বলতে নীরের দণ্ডটির দৈর্ঘ্য সমান 263.89। এইখানে আমি লিখব সেন্টিমিটার একক, তারপরে প্রায় দিব। আমি আবারও বলছি, প্রত্যেকটা অঙ্কের কতে একটা অ্যান্সার থাকবে। খ অঙ্ক কমপ্লিট করার পরে একটা অ্যান্সার দিতে হবে, গ নাম্বার শেষ করার পরে অ্যান্সার দিতে হবে, কারণ এটা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস। ক নাম্বারের জন্য 2 নাম্বার, খতে তুমি পাবা 4 নাম্বার, গতে পাবা 4 নাম্বার। সুতরাং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ সমস্যার সমাধান। এখানে তোমাকে অবশ্যই এগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু এটা ইনকমপ্লিট থেকে যাবেন। কোনো সার নাম্বার দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ওনারা মায়া করে দিচ্ছেন, আসলে তুমি এখানে নাম্বার ফুল পাওয়ার কথা না। সুতরাং শিক্ষার্থীরা, আমি আজকে চেষ্টা করেছি, তোমাদের একটা ক্লাস আমার মাত্র আছে, এই জন্য তোমাদের 16.3 এবং 4 দুটো অধ্যায় থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যে তোমাদের সম্পূর্ণ অধ্যায় দুটো থেকে কি কি আসতে পারে, কি আছে, আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই সূত্র যেগুলো আমি দিয়েছি, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, ব্যবহার করো, এটা কিন্তু তোতা পাখির মতো গড় গড় করে মুখস্থ করলে নিয়ন্ত্রণে আসবে না। এটা তোমাকে ব্যবহার করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। চেষ্টার ফলে দেখবে তোমার এটা নিয়ন্ত্রণে চলে আসছে। তারপর তোমাদের যে কোনো সমস্যার সমাধান দিলে ইনশাল্লাহ তোমরা সমাধান করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারও যদি কোনো সমস্যা থাকে, আমাদের নাম্বার আছে, তোমরা সরাসরি যোগাযোগ করবে, সমস্যা বলো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এই বাড়ির কাজ কিন্তু আমার এই সমস্যাটাই থাকলো, আর সূত্রগুলো থাকলো। মুখস্থ করে এই অঙ্কটার সমস্যার সমাধান করবে, সমস্যা থাকলে জানাবে। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।